সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনের সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তাপ চলছে, কিন্তু সেই উত্তাপের মাঝে কিন্তু আরেকটা উত্তাপ আছে। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড একাদশের প্রস্তুতি ম্যাচ এই মুহূর্তে চলছে কোভাম ওভালে। 246 রানের টার্গেট দিতে পেরেছে বাংলাদেশ, আর সেই রান তারা করতে নেমে সবশেষ সংগ্রহ নিউজিল্যান্ড একাদশের 6 উইকেটে 187 রান। আমরা সবশেষ যেটা জেনেছি। আমাদের সঙ্গে এই ম্যাচ নিয়ে এবং পুরো সিরিজ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু এবং আছেন ক্রীড়া সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা লিপু ভাইকে দিয়ে জানতে চাই যে লিপু ভাই, ব্যাটিং প্র্যাকটিসটা আমরা দেখে ফেলেছি নিউজিল্যান্ডের কন্ডিশনে। সব মিলে কেমন মনে হয়েছে যে 8 উইকেটে 245 রান, এর মধ্যে রিটায়ার্ড হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর বাকিরা আউটও হয়েছেন অনেকেই। সব মিলে আপনার কাছে প্র্যাকটিসের ব্যাটিং পার্টটা কেমন লেগেছে? এটা নেহাত মন্দ না, আমি বলবো যে নিউজিল্যান্ড কন্ডিশনে শুরু করাটা, যদিও মানে কিছুটা সুযোগ ছিল। এবার আমরা অস্ট্রেলিয়ান কন্ডিশনে তারা কিছু একাধিক ম্যাচ খেলেছে, প্র্যাকটিস করেছে। তারপরে নিউজিল্যান্ডের কন্ডিশনটা ক্ষেত্র বিশেষে অস্ট্রেলিয়ার সঙ্গে কিছুটা পার্থক্য আছে, মানে ভিন্ন ভিন্ন জায়গার কথা যদি আমরা বলি। তো সে আন্দাজে আমি একদমই খারাপ বলবো না। যদিও নিউজিল্যান্ড যে 11টা করেছে সেখানে আমরা রেপুটেড নামি দামি কোনো মানে খেলোয়াড়কে সেখানে দেখছি না। সব উঠতি তারকারাই সেখানে আছেন, বিভিন্ন স্টেটের ফরেতে যারা খেলেন, নর্দার্ন, সেন্ট্রাল কিংবা এই সমস্ত জায়গার জন্য। তো সেই আন্দাজে আমি বলবো যে একটা রিজনেবল রান তারা পোস্ট করতে পেরেছে। এখন ম্যাচটি ঠিক একতরফা হয়নি। নিউজিল্যান্ড 11ও চেষ্টা করছে ম্যাচে ফেরত আসার জন্য, যদিও 6টি উইকেট বোধ ইতিমধ্যেই পড়ে গেছে। তো প্র্যাকটিস ম্যাচ হিসাবে নেহাত মন্দ না। তবে আমার মনে হয় যে এই ধরনের সিরিজে যদি আরেকটি 3 দিনের ম্যাচ পাওয়া যেত, দ্যাট উড হ্যাভ বিন আইডিয়াল আমাদের জন্য, ম্যাচ প্র্যাকটিসটার জন্য অ্যাটলিস্ট। এখন আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে এই জিনিসগুলো পর্যায়ক্রমে হারিয়ে যাচ্ছে। বাট আমি মনে করি যে নিউজিল্যান্ডের মতো জায়গায় এরকম একটা কিছু করতে পারলে আমার মনে হয় সার্বিক ফলাফলের ক্ষেত্রে হয়তো সেই অনুশীলন ম্যাচগুলো অনেক সময় প্রভাব ফেলতে পারতো। ওই আমাদের দেশে কিন্তু অনেকগুলো খেলোয়াড়ই এখন আছেন যারা ইতিপূর্বে সিরিজ খেলেছেন নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপে, লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা কিছু ম্যাচ খেলেছেন। তো সবকিছু মিলিয়ে ঠিক আগের মতো অবস্থান নাই। ফর্ম, এক্সপিরিয়েন্স, নিউজিল্যান্ডের খেলার প্লেয়িং এক্সপিরিয়েন্স, দেশে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার এক্সপিরিয়েন্স, সবকিছু মিলে আমার মনে হয় যে শুরুটা নেহাত বন্ধ হয়নি, সেরকম কোনো প্যানিকি সিচুয়েশন হয়নি। সাইদ ভাইয়ের কাছে জানতে চাই যে লিপু ভাই যেটা বলছিলেন যে এই প্র্যাকটিস ম্যাচটা আসলে একটা প্র্যাকটিস ম্যাচ আসলে কতটুকু বোঝা যাবে আরেকটা ম্যাচ থাকলে, এবং আরো অনেকেই বলছিলেন যে এই নিউজিল্যান্ডে যাওয়ার আগে সিডনিতে যে ক্যাম্পটা হয়েছে সেটা যদি নিউজিল্যান্ডে হতে পারতো। এখানে আমাদের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান এসেছিলেন কয়েকদিন আগে এই অনুষ্ঠানে। তিনি বলেছেন যে এই চেষ্টাটা হয়েছিল আসলে, কিন্তু নিউজিল্যান্ডই রাজি হয়নি, এবং এই একদিনের ম্যাচটা দিতেও তারা অনেক দিতে চায়নি আসলে। তারা দীর্ঘসূত্রিতা করেছে, পরে জোর করেই অনেকটা আদায় করে নেওয়ার মতো। যদি জোর করে আদায় করার ব্যাপার হয়ে থাকে তাহলে আমি খুবই লজ্জিত। কি কারণে? মানে একটা ট্যুর যখন হয়, এগুলো কিন্তু বাইল্যাটারাল। লিউ ভাই ক্রিকেট অফিসের চেয়ারম্যান ছিলেন দীর্ঘকাল, উনি আরো ভালো জানেন যে বাইল্যাটারাল সিরিজগুলো হয় কি, আপনি 3টা ওয়ানডে হোমে খেলবেন, 3টা অপোনেন্ট টিম 3টা ম্যাচ হোস্ট করবে। নিউজিল্যান্ড দিতে চায়নি কেন? নিউজিল্যান্ডকে কি বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচ দেয়নি? যদি প্র্যাকটিস ম্যাচ দেয় অবশ্যই তারা দিতে বাধ্য। এখানে কোনো মানে গাজুয়ারির ব্যাপার নেই যে কেন দিবে না, কেন দিচ্ছে না, এটা একটা নর্ম। এখন আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে কিন্তু খুব কম দলই এসে, এক্সেপ্ট ইংল্যান্ডও কিন্তু এবার ছাড় দিয়েছে, 2 দিনের ম্যাচ খেলেছে। এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। প্রবাবলি গরমের কারণে তারা হয়তো খেলতে চায়নি। বাংলাদেশও কিন্তু অপোনেন্টকে খুব বেশি সাইড ট্যুর ম্যাচ দেয় না, যেটা ইংল্যান্ড অস্ট্রেলিয়া যখন বাইলেটারাল সিরিজ হয় দেখবেন, বা ইংল্যান্ড কোথাও গেলে বা ইংল্যান্ডে কোনো দল গেলে শুধু সিরিজের শুরুর আগেই না, সিরিজের মাঝেও কিন্তু খেলে। তো তারা ক্রিকেট আসলে ক্রিকেটের মতো করে খেলে। আমার কাছে মনে হয় যে বিসিবির দৃষ্টিভঙ্গিটা হলো যে শর্ট টাইমে সিরিজটা শেষ করা, মেবি
খরচের ব্যাপারটা হয়তো চিন্তা করে অপোনেন্ট হয়তো ভাবে যে বাংলাদেশে গিয়ে এত প্র্যাকটিস করে লাভ কি, কিন্তু আমার বাংলাদেশে আমার দলের কিন্তু এই ধরনের কন্ডিশনে গিয়ে অনেক বেশি ম্যাচ খেলা জরুরি। সো আমি মনে করি যে বিসিবির উচিত যে এরপরে নিউজিল্যান্ডকে যখন হোস্ট করবে তখন এই প্র্যাকটিস ম্যাচগুলো রাখতে। এখানে কিন্তু জোর করে প্র্যাকটিস ম্যাচ নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি আমাকে কটা সুযোগ দিয়েছেন, আমি আপনাকে ততটা সুযোগ দেবো। আপনি আমাকে নেটে বোলার দিয়েছেন কিনা, আমি আপনাকে সেভাবে নেটে বোলার দেবো। আপনি যে ট্যুর ম্যাচে যে দলটা গড়েছেন সেখানে আপনি বাঁহাতি স্পিনার রাখেননি। সো আপনি যখন নিউজিল্যান্ডে যাবেন আমার ওই কি বলে 11-এ আমি কোনো সুইং বোলার রাখবো না। সো এগুলো হয় কি মানে এগুলো বাইলেটারাল কিছু বিষয়। এবং আপনি অবভিয়াসলি আজকে যদি সিডনিতে ক্যাম্প না হয়ে নিউজিল্যান্ডে হতো, নিউজিল্যান্ডে সিডনিতে ক্যাম্প হয়েছে কি সিডনি সিক্সার্সের সঙ্গে দুটো ম্যাচ বাংলাদেশ খেলেছে। সেটা কি খেলেছে? টি20 ম্যাচ খেলেছে। বাট কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য নিউজিল্যান্ডের কোনো একটা একাডেমি কোনো একটা ইউনিভার্সিটির মাঠ পাওয়া যাবে না, এটা আমি ঠিক একমত নয়। হয়তো অপোনেন্ট টিম অ্যারেঞ্জ করা যায়নি, বা নিউজিল্যান্ড কেন হোস্টাইল হবে বাংলাদেশের ক্ষেত্রে, আমার প্রশ্ন সেটাও। তার মানে কি বাংলাদেশও কি কারো কারো ক্ষেত্রে হোস্টাইল? যেমন জিম্বাবুয়ের ক্ষেত্রে কিন্তু উদাহরণ আছে, জিম্বাবুয়ে এলে তাদের না প্র্যাকটিস নানা রকম বায়নাক্কার খবর আমরা জানি, এবং বাংলাদেশে যখন জিম্বাবুয়েতে যায় বাংলাদেশকেও ডিফিকাল্ট টাইম দেয়। সেগুলো ইন্টার রিলেশনের ব্যাপার, এখানে গা জোয়ারের কিছু নেই। আপনি আমাকে যেটা দিয়েছেন আতিথ্য, আপনি যখন আমার বাড়িতে যাবেন আমি বিনিময়ে সেই আতিথ্যই ফেরত দেবো। আমরা আবারও একটু মাঠের ক্রিকেটে ফিরতে চাই যে লিপু ভাই, এই ম্যাচটা আসলে সত্যিকার অর্থে নিউজিল্যান্ড কন্ডিশনে বাংলাদেশ দুদিন হলো প্র্যাকটিস করতে শুরু করেছে, আজকে তৃতীয় দিনে ম্যাচ খেলছে। এই 2-3 দিনে আসলে, কিংবা আরও দুদিন আছে সামনে, মূল ওয়ানডে সিরিজে আসলে কতটুকু মানিয়ে নেওয়া সম্ভব হবে? কন্ডিশনটাই যেহেতু আলোচনায় বারবার আসছে। ফিক্সারটা তো আমরা অনেক আগেই পেয়েছি। তো হয় কি এখানে খেলোয়াড়রা কিন্তু মানসিক প্রস্তুতিটা এখন অনেক ইম্পর্টেন্ট। তারা মানসিকভাবে নিজেদেরকে তৈরি করেছে যে আমি এই কয়টা সেশনে এতটুকু ব্যাটিং পাবো, এতটুকু বল করার সুযোগ পাবো, এবং অ্যাডাপ্ট করার যে সুযোগটা ওয়েদারের সঙ্গে উইকেটের সঙ্গে, সেটার আমি সর্বোচ্চ সেরা ব্যবহার করব। এমনও হতে পারে যে ইনডোরও বাংলাদেশকে প্র্যাকটিস করতে হতে পারে যদি বৃষ্টি বাদল কিছু থাকে। তো সেই ধরনের একটা প্রস্তুতি কিন্তু তাদের মধ্যে, মাইন্ডসেটের মধ্যে ইতিমধ্যেই আছে। এবং যে জিনিসটা মানে এখন আমার কাছে একটু বেটার লাগে, কারণ আমি অনেক সেই লেট 90s-এ আমি নিউজিল্যান্ড গিয়েছে, এরপরে আমার নিউজিল্যান্ড যাওয়ার এক্সপিরিয়েন্স নাই। এখন আপনি দেখবেন যে মানে ঘাসের উইকেটগুলোর সঙ্গে কিন্তু পাশের ঘাসের উইকেটের অনেক বিস্তর ফারাক। একটা সময় কিন্তু নিউজিল্যান্ডের উইকেটগুলোর ঘাসগুলো বেশ ভালো থাকতো, মানে সেই ঘাসের পরিমাণ কিন্তু এখন অনেক চলে গেছে। বাট যেটা খেলোয়াড়দের কাছে শুনেছি যে কুশনিংটা, যেটা বল পড়ার পরে একটু কুশনিং হয়ে তারপর আসে, সেটা তাদের জন্য একটু ডিফিকাল্ট। লিফটিং অ্যান্ড মুভমেন্ট ইজ বিট ডিফিকাল্ট। তো যেটা আজকের ম্যাচে আমরা খুব একটা লক্ষ্য করিনি, নেটে যে আমরা ক্রিকেট দেখলাম সেখানে বলের সাইডওয়েজ কোনো মুভমেন্ট ছিল না। ট্রেন্ট বোল্ট ইজ এ ডেঞ্জারাস বোলার। কেন? বিকজ তার যে মুভমেন্টটা, তার বল যে তিনি ভেতরে নিয়ে আসেন যখন ডানহাতি ব্যাটসম্যানের জন্য, সেই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার। কিংবা কোনো এওয়ে বোলার যখন লিফটিং এওয়ে, স্পেশালি টেস্ট ম্যাচগুলো খুব অনেক কঠিন হয়ে যায় নিউজিল্যান্ডে। ওয়ান ডে ক্রিকেটগুলো হয়তো দেখবেন যে যেহেতু ওয়ান ডে টি20 দিয়ে শুরু, আমরা হয়তো মানিয়ে নিতে পারবো কম্পারেটিভলি ইজিয়ার, বিকজ স্লিপ সরিয়ে না হয়, কিছুটা ডিফেন্সিভ অ্যাটিটিউডে থাকে। তবে হ্যাঁ, যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে একাধিক ম্যাচ খেলার সুযোগ পেলে খেলোয়াড়রা কিছুটা ধাতস্থ হতে পারতো। যে 15 জন খেলোয়াড় গেছে তারা সবাই খেলার সুযোগ পেত, আরো বেশি গেছে আসলে, 22 জন। এবার তো এটা কেন হয়েছে আসলে জানি না। 22-23 জন খেলোয়াড়, ঢাকায় ফার্স্ট ক্লাস ক্রিকেট চলছে। তো এত বড় বহর আসলে অনেক সময় সুবিধার চেয়ে অনেক বড় অসুবিধার সৃষ্টি করে। সেটা প্র্যাকটিস থেকে শুরু করে এতজনকে কীভাবে লুক আফটার করবে, কারোর ইনজুরি হলে লজিস্টিক্যাল নানা রকম সমস্যা হয়। এবং আমার মনে হয় যে জিনিসটা যে যারা নির্বাচক আছেন কিংবা যারা টিম ম্যানেজমেন্ট আছেন, দে শুড বি শিওর যে আমার অপোজিশন এই খেলোয়াড় তাদের নির্বাচিত হয়েছেন, তাদের এগেনস্টে খেলার জন্য আমার এই রণকৌশল, আমার এই উইপেন, আমার এই বোলার, এই ব্যাটসম্যান। সো ফোকাসটা সীমিত করে নিয়ে আসা, এবং সেটা হলে প্রস্তুতিটা আমার মনে হয় নিতে অনেক ভালো হয়। যে দুদিন প্র্যাকটিস হবে সেই দুদিনের প্রস্তুতিটা অনেক ভালো হবে, নিট হবে। এটা কি এক ধরনের ডিসরেসপেক্ট টুয়ার্ডস ইওর ডোমেস্টিক স্ট্রাকচার? আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেট চলছেন, লিউবা যেটা বললেন যে গতকাল আজকে থার্ড ডে চলছে খেলা, আপনি 22 জন খেলোয়াড়কে নিয়ে গেলেন, মানে 22টা টপ প্লেয়ার এই ন্যাশনাল লিগ খেলছে না। হয় কি ইংল্যান্ডের অনেক বড় টিম আসে, তারা দেখা যায় যে প্রত্যেকটা প্লেয়ারের যদি একজন করে কোচিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ থাকে, তাদের দলও কিন্তু 22-23 জনের হয় না।
মানে আপনি যে আইডল বসিয়ে রাখছেন ওখানে আপনি কতটা সময় পাচ্ছেন ওদেরকে প্রপার নেট করানোর, ব্যাটসম্যানদের বোলারদের ফিটনেস ওয়াইজ কাজ করার? ইট ইজ এ ক্যাওস। আমি বলবো যে একটা টিম বাসে 22 জনের জায়গা হয় কিনা, মানে প্লেয়ার 22 জন, কর্মকর্তা আরো 8-10 জন তো 8-10 জন মিলিয়ে আমি খুব ওয়ারিড নিউজিল্যান্ডে কোন সাইজের বাসে বাংলাদেশ টিম ট্রাভেল করছে। কিন্তু আরেকটা জিনিস বিসিবি থেকে যেটা বলছেন যে আসলে এই প্লেয়াররা ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়, এই সুযোগটা খুব কম আসে বাংলাদেশের ক্রিকেটারদের, বিশেষ করে জাতীয় দলের বাইরে এ দল একাডেমি দল আমাদের যেহেতু ওইভাবে ফ্রিকোয়েন্টলি ট্যুর করে না, সেই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছেন তারা এই সিরিজের মাধ্যমে। সেটা মেনি ম্যান মেনি মাইন্ড, তারা যেভাবে দেখছে না, সেখানে তো একটা পরবর্তী পর্যায়ে যে অর্থের অপচয় হবে, পরবর্তী পর্যায়ে তো দ্বিপাক্ষিকভাবে একটা মানে কোন একটা টুর্নামেন্টও তারা খেলতে পারে, কোনো সাইড ম্যাচেসও গিয়েও তারা খেলতে পারে, সেরকম কিছু তো হতে পারে। কারণ এখানে দেখেন বছরে 3-4 বার সিওরা আইসিসির মিটিংয়ে তারা যাচ্ছে, বোর্ড প্রেসিডেন্টরা যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সেখানে অর্গানাইজ করা সম্ভব। কিংবা আমাদের হাই পারফরমেন্স আছে, এই টিম আছে, সেই আদলে একটা পূর্ণাঙ্গ সিরিজই হতে পারে সেখানে, সেটা তো 15 দিনের জন্য হতে পারে, বাট একটা মানে প্রতিদ্বন্দ্বিতামূলক বিষয় সেখানে আসবে। এখানে সাইডলাইনে বসে আমার মনে হয় যে দলের সাইডলাইন যত বেশি সমৃদ্ধ ততই প্রবলেম। আপনি যখন অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড সিরিজ খেলে দেখবেন, বাইল্যাটারাল সিরিজ দেবেন, ওদের ডোমেস্টিক সিজন তখন চলে, আপনি 12 থেকে 13 জনের বেশি ওদের দল কখনোই দেখবেন না, বিকজ এতে সিলেক্টর এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে একটা সমন্বয় থাকে যে এইটা আমার 12 জনের দল, এখান থেকে 11 জন খেলবে। আমাদের মতো এত নাসির হোসেন কেন বাইরে, অমুকে কেন বাইরে, লিখন কেন, এগুলো নিয়ে এত কথাবার্তা বলারও সুযোগ নেই তো। এবং বাকিরা গিয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে কিংবা যে কম্পিটিটিভ ক্রিকেট খেলে, কেউ ইনজোর্ড হলে সঙ্গে সঙ্গে তারা সেখানে এসে রিপ্লেস করে, কিংবা কেউ যদি ভালো করে আর মূল সিরিজে দিয়ে কেউ খারাপ খেলে তাকে বদলি করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা তো আপনি ইয়েকে নিয়ে কথা হচ্ছে, একটা খেলোয়াড়কে নিয়ে ডার্বিশায়ারে যে খেলে নীল, কি নাম প্লেয়ারটা বললাম, যে তার ক্লিয়ারেন্স হলে হি উইল জয়েন নিউজিল্যান্ড জাতীয় দলে বাংলাদেশের এগেনস্টে ওয়ানডে সিরিজে, নীল বোমর সামথিং লাইক দ্যাট। 2010-এর পরে আর সে ওডিআই খেলেনি। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে মানে আমরা মানে পিছিয়ে হাঁটছি, এটা আমার কাছে একদমই এই সিদ্ধান্তটাকে ভালো মনে হয়নি। এবং আমি জানি না এটা কোচের সিদ্ধান্ত কিনা, যদি কোচের সিদ্ধান্ত হয় তাহলে একটা জিনিস, আর বোর্ডের হলে তো কিছু বলারই নেই। কোচের সব সিদ্ধান্ত যে সঠিক হবে, ভালো হবে, এইটা অ্যাটলিস্ট যারা আমাদের মানে দায়িত্বে আছেন বোর্ডে, যথেষ্ট ভালো লেভেলে ক্রিকেট খেলেছেন, তাদের বোঝা উচিত হি ইজ নট গড। যা বলবে তাই একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমরা একজন দর্শকের ফোন নিতে চাই, আমাদের সঙ্গে আছেন দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন আপনাদের তিনজনের কাছেই। আসলে আমাদের বিসিবির অপারেশন কমিটির চেয়ারম্যান বা এদের এই কমিটির কাজ কি? কোচের যে কাজগুলা করছে সেই কাজের উপর তদারকি করা, কিন্তু আমাদের কোচ তো আমাদের অপারেশন কমিটি কি করছে সেটার উপর তদারকি করে। আসলে আমার এই কথাটা ঠিক কিনা? এর আগে কিন্তু দুর্জয় ভাই ছিল, তখন কিন্তু কোচের সাথে একটা দ্বন্দ্বর কারণে কিন্তু দুর্জয় ভাইকে বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু বিসিবির যে সভাপতি আমাদের পাপন ভাই সেটা বলেছে, সংবাদ সম্মেলনে যেটা বলছে যে কোচের সাথে মানে সম্পর্ক ভালো না জন্যই তাকে বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু সত্যি কথা বলতে, এবং আপনাদের চ্যানেলেই কিন্তু আমি খেলার খবরে শুনেছি। আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভারতের যখন কোচ ছিলেন ক্যাপ্টেন যখন ভারতের কোচ ছিলেন, তখন পাকিস্তান আর ভারতের একটা ম্যাচ খেলাতে একটা বল সৌরভ গাঙ্গুলি বল করতে একটু দেরি করছিল, যার কারণে পরবর্তী ম্যাচ সে সাসপেন্ড হয়। সেই সাসপেন্ডের পর থেকে আজ অব্দি সৌরভ গাঙ্গুলি ম্যাচে আর ব্যাক করতে পারেনি। ক্যাপ্টেন কিন্তু আর ওরে ম্যাচে নেয়নি। উনাটাই থেকে রাহুলের সাথে একটা মানে ঐক্যবদ্ধ হয়ে সে কিন্তু আর মানে আমাদের এই এত ভালো একটা প্লেয়ারে কিন্তু আর কি দলে নেয়নি। ঠিক এই ক্যাটাগরিতেই কি আমাদের নাসিরকে বাদ দেওয়া হচ্ছে কিনা, সেই ব্যাপারটা একটু বলবেন কি? ধন্যবাদ আপনাকে আপনার দুটি প্রশ্নের জন্য। কোচ ইস্যুতে আপনি যেটা দিয়ে শেষ করেছিলেন, দর্শক সেখান থেকেই বলছেন যে আসলে কোচ কি আসলে উল্টো তাকে নজরদারি হওয়ার কথা আর কি, কিন্তু তিনি আসলে ক্রিকেট বোর্ডের কার্যক্রম কিংবা ক্রিকেট অপারেশনসের কার্যক্রমে নজরদারি করেন কিনা, মানে এই ধরনের প্রশ্ন আসলে উঠতে শুরু করেছে। এটা কি তার কারণেই, তার কর্মকাণ্ড কিংবা বোর্ডের কর্মকাণ্ডের কারণে এই প্রশ্ন উঠছে? আসলে এটা সত্য কিনা আমরা জানি না, কিন্তু জাস্ট জানার জন্য। দুটো জিনিস হতে পারে, কারণ আমি তো বোর্ডে নাই। একটা হচ্ছে যে ক্রিকেট অপারেশনসই কোচের নিয়োগের ব্যাপারে সুপারিশ করবে, তাদের হচ্ছে কোচ খোঁজার দায়িত্ব,
এবং তারা বোর্ড সেটা অনুমোদন দিলে সেই কোচের চাকরি হয়, এবং সিও যে থাকেন তিনি হচ্ছেন ডকুমেন্টারি সাইডটা দেখেন, কোচের চুক্তির ব্যাপারে, সুযোগ সুবিধা, এই সমস্ত ব্যাপারগুলো তিনি দেখেন। আমি এক্ষেত্রে ছোট একটা উদাহরণ টানতে চাই। জেমি সিরিজকে যখন আমরা আনি তখন প্রথমবার বোধহয় যারা আমরা বোর্ডে আসার আগে 2007-এ তাদের সঙ্গে ডায়ালগ শুরু হয়েছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। যখন আবার শুরু করতে গেলাম অস্ট্রেলিয়াতে, পরে অস্ট্রেলিয়া তখন ট্যুর করছিল ভারত, আমি বোম্বেতে তার সঙ্গে গিয়ে কথা বলি। তো তখন তিনি বললেন যে আমি যে তোমার সঙ্গে আবার ডায়ালগ শুরু করব, আমার ক্রিকেট অপারেশনসের জিএম এর কাছ থেকে সেই অনুমতিটা নিয়ে দেন আই ক্যান স্টার্ট ডায়ালগ, সো দ্যাট কর্পোরেটের জিএম এর কাছ থেকে জেমি সিরিজকে অনুমতি নিয়ে আবার ডায়ালগ শুরু করবে যে যিনি চাকরির খোঁজে বাংলাদেশে আসছেন। তো তার মানে সিস্টেমকে কিভাবে ডেভেলপ করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখানে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিল, মানে ক্রিকেট অপারেশনসের আন্ডারেই তাকে থাকতে হবে, সে তার জেডিতে সেগুলো উল্লেখ করা থাকে, এবং ক্রিকেট অপারেশন যে চেয়ারম্যান এবং কমিটি তাদের নিশ্চয়ই দেখভাল করা উচিত, এবং সেখানে কিছু টার্গেট সেট আপ করা উচিত। আমরা এই কোচের কাছ থেকে কী চাই, জাতীয় দলের উন্নয়নের পাশাপাশি আর যে যে জিনিসগুলো চাই, কতদিন তিনি ছুটি কাটাবেন, আমরা এখানে ছুটি আনলিমিটেড ছুটি কাটান, তো তার কোনো জবাবদিহিতা নাই। তো পর্যায়ক্রমে তিনি সরাসরি চলে যান মানে ক্রিকেট বোর্ডের কর্ণধারের কাছে, তখন দেখা যায় যে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান অবমূল্যায়িত হয়ে যেতে পারেন এরকম। তো সিস্টেমটাকে বোর্ডে সেইভাবে ডেভেলপ করতে হবে। যদি তাকে যেতেই হয় তাহলে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানকে হয়ে যেতে হবে। এখন যদি তিনি ভাবেন যে তাকে নিয়োগ দিয়েছে, এরকমও শোনা যায় যে এখানে কেউ কেউ নিয়োগদাতার ব্যাপারেও সুপারিশ এবং কার্যকরী ভূমিকা পালন করে থাকেন, অনেক শক্ত প্রভাবশালী কর্মকর্তা, তো তখন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান যেন খুব বিব্রতকর অবস্থা হয়ে যায়। বাট তাকে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের আন্ডারে থেকেই কাজ করতে হবে। এখন যখন তিনি নিজেই সিলেক্টর হয়ে যান তখন মনে হয় যে তিনি ধরাকে সরা জ্ঞান করছেন। সাইদ ভাই, আসলে আপনি, লিবু ভাই একটু ক্রিকেট বোর্ডের সরাসরি সম্পৃক্ত না থাকলেও আপনি যেহেতু ক্রিকেট বোর্ডে নিয়মিতই যান, এই প্রসঙ্গগুলো কিন্তু বারবারই সাংবাদিকদের আলোচনায়, সংবাদ মাধ্যমের আলোচনায় এসেছে এবং আসছে। মানে কেন এটা আসলে থামছে না কেন? না, এটা তো থামাথামের কিছু না, এটা তো সত্যি ঘটনা। আমি একটা মিনিট সাইডকে থামাচ্ছি, মজার একটা জিনিস মনে পড়লো। আমি একবার এশিয়া কাপ দেখতে গেলাম 2008-এ, তখন আসলে এসিসির অ্যানুয়াল মিটিংও, তো আমাদের বোর্ড প্রেসিডেন্টের যাওয়া উচিত, তো তৎকালীন প্রেসিডেন্ট সামরিক বাহিনীতে থাকার কারণে তিনি যেতে না পারার কারণে আমি যাই, তখন আমি ক্রিকেট অপারেশনস রান করি। তো তখন আমাদের যিনি দায়িত্বে ছিলেন কোচ, বিদেশি, আমরা বললামই না, ইতিমধ্যে বলেছি। তো আমি বললাম যে একটা মিটিংয়ে আমি একটু তোমাদের টিম মিটিংয়ে থাকতে চাই, শুনতে চাই যে। তো আমাকে বললো যে তুমি কি করবা সেখানে, তোমার কি কাজ এখানে? তো আই ওয়াজ নট রিয়েলি রেডি ফর ইট। হ্যাঁ, তো আমি বললাম যে তোমার চাকরি তো 2 বছরের, হাউ ইউ পারফর্মিং, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি টু সি টু ওয়েল দ্য রিনিউ ইস্যু ইজ গোইং টু কাম। দেন অ্যাবসোলুটলি আর একটা কথা বলতে পারেন, একদম চুপ হয়ে গেছে। আমি বলছি যে ইউ আর হিয়ার ফর 2 years, আফটার 2 years your job need to be renewal, how you are delivering to the boys is also important to monitor. So there's someone who can say these things to the coach as well, but I don't know. সাইদ ভাই, যেটা হলো যে মানে এটা নিয়ে মানে লুকোছাপার কিছু নেই, খুবই দৃশ্যমান যে বাংলাদেশ ক্রিকেট চলে কোচের ইচ্ছা, এবং সেটা এক্সিকিউশনটা হয় উইথ দি ব্লেসিংস ফ্রম দি বোর্ড প্রেসিডেন্ট, এক্সিকিউট করে বাকিরা, যে অ্যাপারেটস। আমরা শুধু ক্রিকেট অফিসের আন্ডারে যারা আছেন, আরো অনেক এই দেশের খ্যাতিমান ক্রিকেটাররা কিন্তু ক্রিকেট অফিসে ইনভলভ আছেন, শুধু ক্রিকেট অফিস চেয়ারম্যান নন। সো তারা এক্সিকিউট করেন, কোচের ইচ্ছাটা প্রেসিডেন্টের কাছে যায়, প্রেসিডেন্টকে তিনি যুক্তি দিয়ে বোঝান, এবং প্রেসিডেন্ট যখন বলেন তখন আর এই সিদ্ধান্ত মানে কোনো চেঞ্জ হয় না। তো একটা হয় কি, সো ফার সো গুড বলে একটা কথা আছে, যে সব কিছুই ক্লিক করছে, মানে টাইমিংটাও এমন যে প্রত্যেকটা সিদ্ধান্তই তার সুফল, মানে মাঠের ফলটা দেখার পর মনে হচ্ছে কি যে না, সিদ্ধান্তটা ঠিক হচ্ছে, বাট প্রক্রিয়াটা খুবই ভুল। তাহলে এই ক্রিকেট অফ কমিটিতেই থাকার কোনো মানে যৌক্তিকতা নেই, প্রথম কথা। এদের বেসিক্যালি তো কোনো কাজ নেই। আপনি যখন কোনো কাজ থাকবে না, যদি সম্মানের প্রশ্ন বলেন, আমি সেই জায়গায় যাব না, বিকজ বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান ক্রিকেটাররা ক্রিকেট অফসে ইনভলভড, আগেও ছিলেন, এখনও আছেন, আমি তাদের সম্মান নিয়ে আমি কিছু বলতে চাই না। বাট যেভাবে যে প্রক্রিয়ায় কাজগুলো হয় সেটা মোটেও সম্মানজনক নয়, এবং যদি তারা সেটা মেনে নিয়ে থাকেন, আমি আই হোপ যে
এখন ক্রিকেট অফিস যারা আছেন, দর্শক যেটি বলছিলেন যে নাইমুর রহমানের সঙ্গে ঝামেলা হয়েছিল, প্রবাবলি এখন ক্রিকেট অফিস চেয়ারম্যান যিনি, তার সঙ্গে বোর্ডের এই কর্ম প্রক্রিয়ার সঙ্গে তার কোনো বিরোধ হচ্ছে না। যদি না হয় সমঝোতার ভিত্তিতে হয়ে থাকে, দেন মান সম্মানের কোনো প্রশ্নই এখানে আসে না। বাট প্রক্রিয়াটা খুবই ভুল। আজকে বাংলাদেশ যদি একটু অফ ট্র্যাকে যায়, আপনি কিন্তু পারফরমেন্স কিন্তু ঊর্ধ্বমুখী হলে কিন্তু অস্ট্রেলিয়া এখন আকাশে থাকার কথা। আপস অ্যান্ড ডাউনস আসে, এবং এই প্রক্রিয়াটা কোনোভাবেই কিন্তু মানে হয়তো ফলপ্রসূ হচ্ছে, এটা কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু সঠিক না। আমি নিশ্চিত যে সামডে আমরা সবাই এটা রিয়েলাইজ করতে পারবো। আমরা নিশ্চয়ই এ বিষয় নিয়ে আরো কথা বলবো, এবং মাঠের ক্রিকেট নিয়ে আমরা একটু কথা বলতে চাই। প্রস্তুতি ম্যাচ চলছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড একাদশের। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। ফিরবো একটু পরই, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশের ক্রিকেট নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড একাদশের প্রস্তুতি ম্যাচ চলছে এই মুহূর্তে কোভ্যাম ওভালে। আমাদের সঙ্গে এই ম্যাচ এবং পুরো সিরিজ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, এবং আছেন ক্রীড়া সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান। আপনারাও চাইলে অংশ নিতে পারেন। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা বিরতির আগে বলছিলাম যে ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। এই ম্যাচ একটা সময় শুরু করেছিলাম আমরা যে বাংলাদেশ মোটামুটি প্রতিদ্বন্দ্বিতায় ছিল, কিন্তু শেষ 3 ওভারে মাত্র 13 রান দরকার নিউজিল্যান্ড একাদশের জিততে হলে। দারুণভাবে সপ্তম উইকেটে ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে নিউজিল্যান্ড একাদশের প্লেয়াররা। অখ্যাত প্লেয়ার সবাই আমরা বলছি, এবং 13 জন করে খেলতে পারছে, মানে বোলিং শক্তিও বেড়েছে, ব্যাটিং শক্তিও বেড়েছে। তারপরও আসলে পার্থক্যটা আসলে কোথায় হচ্ছে? লিউ ভাই শুরুতেই বলেছেন নিউজিল্যান্ডের উইকেট কিন্তু আমরা, মানে লিউ ভাই যখন গেছেন বা আমি 2008-এ আমার যখন যাওয়ার সুযোগ হয়েছিল, উইকেট কিন্তু এখন ডিফারেন্ট। আপনি দেখেন ওয়ানডেতে এখন নিউজিল্যান্ডে কিন্তু 300+ হচ্ছে, টি20-তে আমরা ওয়ার্ল্ড কাপে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও দেখেছি নিউজিল্যান্ড উইকেট কিন্তু, এবং সেটা চেঞ্জও করা যাচ্ছে। হ্যাঁ, শর্ট ভার্সনে খুব ইজি উইকেট আপনার 43 ওভার, যদিও 43 ওভারে 243, মানে খুব বেশি আমার মনে হয় না রান পোস্ট করেছে। বাট আর বোলিংয়ে আপনি দেখবেন যে বোলিং কিন্তু, মানে যেহেতু প্র্যাকটিস ম্যাচ, এটা কিন্তু জেতার জন্য কিন্তু বাংলাদেশ খেলছে না। তাদের যে কম্পোনেন্টগুলো দলে আছে সেগুলো কিভাবে কাজ করে কিনা, মুস্তাফিজ একটা ইস্যু, তানভীর একটা ইস্যু, মেহেদি মিরাজ নতুন, তাকে ওয়ানডেতে খেলানো যায় কিনা, এগুলো দেখার। আর যেটা বললাম যে উইকেটে আপনি এখন 300 করেও কিন্তু নিউজিল্যান্ড উইকেট নিরাপদ না, এবং যখন অপোনেন্টটা নিউজিল্যান্ড, ওরা কিন্তু ওয়ানডেতে, টি20-তে, টেস্টে মোটামুটি ভালো, কিন্তু ওয়ানডে টি20 তারা মানে সুপ্রিমো, এবং তাদের কন্ডিশনে যেহেতু রানটা বেশি হচ্ছে, আর একটা পার্টনারশিপ সবসময় খেলা পাল্টে দেয়। এটা আমরা শুধু অনামি বলে কিন্তু মানে আমরা ডিফারেন্সিয়েট করছি। আমি শিওর যারা খেলছে তারা হয়তো নিউজিল্যান্ড ডোমেস্টিকের চেনা মুখী হবে। আরেকটা জিনিস আমরা সৌম্য সরকারকে নিয়ে বলছিলাম যে গত 1.5 বছর তিনি রান পাচ্ছিলেন না। নিউজিল্যান্ডে তার উত্থানটা আসলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে, এই সিরিজেও তার রানটা কি বলবেন? আজকে 40 রান করেছেন প্রস্তুতি ম্যাচে, আরেকটা সিডনিতেও একটা 30 একটা ইনিংস আছে। আমার মনে হয় যে তার একটা মানে মুক্তির একটা পথ দরকার ছিল। মেবি একটা হলো যে উইকেট এই কন্ডিশনটা তাকে ফেভার করে, প্লাস বাংলাদেশে খারাপ খেলতে গেলে দেশে হয় কি, দেশে আপনি অনেক কথা, ঘরে বাইরে অনেক কথা কানে আসে। আমার মনে হয় যে অনেক ব্রিদিং স্পেস উনি পাচ্ছেন, এবং ডেফিনেটলি হি ইজ আ ক্লাস প্লেয়ার, কোনো সন্দেহ নেই। এবং এই কারণেই কিন্তু তাকে ক্যারি করা হয়েছে। এটা আজ থেকে 10 বছর আগে হলে কিন্তু সৌম্য সরকার অনেক আগে বাদ পড়ে যেতেন। তো এটা সিস্টেম চেঞ্জ হতে কিছু কিছু ডেভেলপমেন্ট, এটা একটা। এবং আমাদের কেন যেন মনে হচ্ছিল যে লিউ ভাইয়ের সঙ্গে বোধহয় আগের টকশোতে আলাপ হচ্ছিল যে সৌম্য ওখানে হয়তো হেল কাম ব্যাক, এবং এটা খুবই আশা করছি। শুধু তার ব্যাটিং না, তার ওই কন্ডিশনে তার বোলিংটাও কাজে লাগতে পারে, এবং বাংলাদেশের লিমিটেড ওভার ক্রিকেটে বিশেষ করে ফিল্ডিংটা খুব ইম্পর্টেন্ট। মানে কমপ্লিট প্যাকেজ হিসেবে সৌম্যর এই রানে ফেরাটা, আমি আশাবাদী এই কনফিডেন্স থেকে তিনি সিরিজের বাকিটাও খেলবেন। লিপু ভাই, সৌম্য সম্পর্কে আপনি বলছিলেন, সাইদ ভাই বলছিলেন যে তার পারফরমেন্সটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল তার নিজের জন্য, দলের জন্য তো বটেই। ইনফ্যাক্ট আমার মনে পড়ে না লাস্ট 8-10 বছরও কোনো ব্যাটসম্যানের উপর এত আস্থা রাখা হয়েছে। আই মিন, যে ফর্ম তিনি ক্যারি করছেন গত প্রায় 1 বছরের কাছাকাছি ধরে, অন্য কোনো ব্যাটসম্যান হলে মানে অনেক কঠিন হয়ে যেত। তো নিশ্চয়ই ম্যানেজমেন্টরা খুব কাছের থেকে তার নেটেও ব্যাটিং দেখেন, যে ব্যাটিংটা আমরা হয়তো দেখি না, শুধু ম্যাচে দেখে হয়তো তিনি রান করতে পারছেন না, বাট নেটে ব্যাটিং দেখে কিংবা তার মানসিক শক্তি দেখে হয়তো কোচ আশাবাদী যে তিনি এরকম একটা প্ল্যাটফর্ম পেলে নিউজিল্যান্ডে তিনি আবার ফেরত আসতে পারেন, খুব ভালোভাবেই আসতে পারেন।
কারণ এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে তারপর আমরা ভরসা রাখছি, একের পর এক হচ্ছে না, বা তারপরে ভরসা রাখছি একটা ভালো দিনের আশায়, সঠিক সময় তিনি রান করবেন। আর অ্যাট দ্য সেম টাইম তার জায়গায় আরেকটা কিন্তু প্রতিদ্বন্দ্বী আছে, কেউ না কেউ, মেবি হি ইজ স্কোরিং রানস, বাট তারপরে কিন্তু তাকে বসিয়ে রেখে আমরা একটা ক্যালকুলেটিভ ঝুঁকি নিচ্ছি। তো এই জন্যই রানে ফেরত আসাটা খুব দরকার ছিল, নাইলে কিন্তু একটা সাইড যে একটা দুদিক দিয়েই ডিমোরালাইজড ক্ষতি লোককে হতো। আপনি ফেরত আনতে যাচ্ছেন, আর একটা যে নাকি একদম চাঙ্গা উদ্গ্রীব পারফর্ম করার জন্য তাকে আপনি সাইড লাইনে বসিয়ে রাখছেন। তো এই সার্বিক পরিস্থিতির থেকে উত্তরণের জন্য নিজের এবং দলের এবং কোচের আমার মনে হয় সৌম্য সরকারের রানে ফেরত আসাটা খুব দরকার ছিল। এবং যেটা সাইদ বললো যে মানে সবকিছু মিলে একটা খুব ভালো প্যাকেজ, খুব ভালো ফিল্ডিং করেন, চমৎকার ক্যাচ ধরেন, রান আউট থেকে শুরু করে মাঝে মাঝে তার বোলিংটা কাজে হয়তো আসতে পারে। তো আমরা চাইবো যে তিনি মূল তাহলে ম্যাচেও রান ফেরত করেন, আমরা মানে আসুন। সেটাও চাইবো। এবং বলতে না বলতে বাংলাদেশের বিপক্ষে কিন্তু নিউজিল্যান্ড একাদশ জিতে গেছে, 7 উইকেট হারিয়ে এই লক্ষ্যে পৌঁছে গেছে। সুতরাং প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারলো। 26 তারিখ প্রথম ওয়ানডে ক্রাইস্ট চার্চে লিপু ভাই বলছিলেন যে কন্ডিশন আসলে বিভিন্ন ভেন্যুতে বিভিন্ন রকম। আমরা আজকে যে ম্যাচে খেলেছি কিংবা যে মাঠে, কালকে আরেক মাঠে, প্রায় ভেন্যুগুলো কিন্তু অনেক ভেন্যু এবারের সিরিজে। এটা একটা চ্যালেঞ্জ হবে কিনা, আরো একটা বড় চ্যালেঞ্জ। তা তো বটেই। আপনি নিউজিল্যান্ডে গেছেন, বাংলাদেশ টিম গেছে 18 তারিখে, আজকে একটা ম্যাচ খেললো, তারপরে ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হবে, শুধু ভেন্যু না। আপনি ওয়ানডে দিয়ে শুরু করবেন, মাঝখানে টি20, তারপর টেস্ট, অনেকগুলো। আমি মনে করি যে এটা অ্যাডভেঞ্চার হিসেবে নেয় ভালো। আর যেটা মানে বারবার কথায় আসছে যে এফটিপি কিন্তু আগেই করা, সো এটা এমন না যে হঠাৎ নিউজিল্যান্ড গিয়ে একটা ফিক্সার আপনাকে দিল। আপনি জানেন, আপনার মাইন্ডসেট থাকতে হবে, আপনার মেন্টাল প্রিপারেশন থাকতে হবে। উইকেট নিয়ে আসলে আমি বললাম যে লিমিটেড ওভারে ওরা যে ধরনের উইকেট আপনি বাংলাদেশ পাবে, নিউজিল্যান্ড এখন যে ধরনের উইকেট প্রিপেয়ার করে, অস্ট্রেলিয়ার মতো অতটা সলিড ব্যাটিং না হয়তো। এখানে সাইডওয়েজ মুভমেন্ট কিছুটাও থাকবে। অস্ট্রেলিয়া এখন যেমন শুধু বাউন্সটা আছে, মুভমেন্টটা হারিয়ে গেছে, এদিকে কিন্তু সাইডওয়েজ কিছু মুভমেন্ট থাকবে, সেটাও খুব টেম্পোরারি পিরিয়ডের জন্য। সেটা সার্ভাইভ করলে বিগ স্কোরিং ম্যাচ হওয়ার কথা। তবে যেটা একটা জায়গায় পাওয়ারে তো আমাদের ঘাটতি আছে, এটা ছোট মানতেই মাঠ হবে। কিছু কিছু জায়গায় আছে। রাইট। তো নিউজিল্যান্ড ওই মাঠের মাপগুলো বলেন বা পাওয়ার দিয়ে যতটা ইউটিলাইজ করতে পারবে, বাংলাদেশের জন্য এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু আমি কেন যেন খুব আশাবাদী, মানে বাংলাদেশ টিম অনেকদিন ধরে ভালো খেলছে এবং তাদের জন্য নিউজিল্যান্ড ট্যুরটা তারা কিন্তু গত 1-1.5 বছর ধরে ভাবছে যে এটা তাদের একটা প্রথম অ্যাওয়ে ট্যুর হবে, একটা হোম সিরিজের পরে। দে ওয়ান্ট টু প্রুভ। আমার মনে হয় যে এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। ওয়ানডে সিরিজে কি স্কোর হতে পারে, মানে ফল হতে পারে, আপনার প্রেডিকশনটা যদি বাংলাদেশ একটা ম্যাচ জিতে আল বি হ্যাপি, আর সিরিজ জিতলে তো কথাই নেই। কোনো কথাই নেই। লিপু ভাই, আপনার প্রেডিকশনটা? আমিও চাইবো যে সিরিজ জিতুক, বাট ইটস কোয়াইট ডিফিকাল্ট, অনেক বড় আশা করা হয়ে যাবে। কারণ আমি দেখছি যে এই নতুন ব্যাটসম্যানরা কীভাবে রিভার্স সুইপ খেলছে, মানে এদের আপব্রিঙ্গিং কিন্তু এশিয়ানদেরকে কীভাবে মোকাবেলা করবে সেগুলো সেভাবে কিন্তু তৈরি হচ্ছে। আমাদের মেহেদী মিরাজের গ্রিপিং ঢাকায় যে অবস্থা ছিল, সেখানে তাকে খুব সাদামাটা মনে হচ্ছে। আমরা তানভীরকে নিয়ে গেছি, খুব বেশি সফল হতে পারেননি আজকে পারেননি, এবং আগামীতে যে খুব একটা সফল হতে পারবেন একজন লেগ স্পিনার দলের দরকার, সেরকম একটা অ্যাটিটিউড আমি বরাবরই এই কোচের কাছ থেকে লক্ষ্য করেছি। তো সেই সমস্ত যদি বেশি রকমের পাগলামি হয়ে যায় প্রথম একাদশ নির্বাচনে, তাহলে কিন্তু আমাদের সফল হওয়ার সম্ভাবনাগুলো কিন্তু অনেক উইক হয়ে যাবে। কারণ আমাদের বোলিংয়ের যে উইপেনগুলো ঢাকা যেভাবে ফায়ার করেছে, ওখানে ওইভাবে ফায়ার করতে পারবে না। কাজে ব্যাটসম্যানদের অনেক বাড়তি প্রেশারটা নিতে হবে, কারণ আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা কম্পারেটিভলি মাচ এক্সপেরিয়েন্সড, হ্যাঁ, আই শুড সে। তো আর ইয়াং মুস্তাফিজ অনেকদিন পরে ফেরত এসছে। মুস্তাফিজে কতটুকু কনফিডেন্টলি বল করতে পারবে, কিংবা সেই জায়গায় তার বল কতটুকু গ্রিপ করবে, কাটার কতটুকু এফেক্টিভ হবে, সব কিছু মিলেই আমাদের সফলতাটা নির্ভর করছে। তবে সেখানেও উই হ্যাভ এ পসিবিলিটি ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার। বাট ইভেন দো যদি 2-1 আমরা বের হয়ে আসতে পারি, আমি মনে করি যে একটা সম্মানজনক ম্যাচ সিরিজ জেতা তো ডেফিনেটলি সবাই আশা নিয়েই শুরু করবে, বাট it's not that easy in New Zealand. ধন্যবাদ আপনাদের দুজনকে। নিউজিল্যান্ড আসলেই কঠিন পরীক্ষা বাংলাদেশের জন্য, যে পরীক্ষার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিল। প্রথম অ্যাওয়ে সিরিজ এত দীর্ঘ সাফল্য যাত্রার পর আমরা আশা করি সেই অভিজ্ঞতাটা আসলে কাজে লাগাবে এবং অন্তত পক্ষে বাংলাদেশ ভালো ফল করবে। সেটা রেজাল্ট যাই হোক, 2-1, 1-2 কিংবা 3-0 যাই হোক, আমরা আশা করি যে বাংলাদেশ ভালো ফল করবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।